Good morning dear student, welcome to the way of solution number 1 study channel West Bengal। তো আমি তোমাদের রাঠন স্যার, তোমরা এখন পাচ্ছ একটি মিক্সড জিকে প্র্যাকটিস ক্লাস। তো আজকে আমরা মিক্সড জিকে প্র্যাকটিস ক্লাস নতুন করে শুরু করছি, ক্লাস নাম্বার 1। প্রত্যেকে যারা ক্লাসে কানেক্ট আছো, আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন লিংক তোমরা আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশনে পাচ্ছ যথাসময়। এবং পাশাপাশি আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপে করাচ্ছি। এই অ্যাপের মধ্যে তোমরা যদি দেখো পেড কোর্স অপশন থাকবে, এখানে আমাদের যে সমস্ত ব্যাচগুলো আমরা করাচ্ছি, নতুন ব্যাচগুলো তোমরা দেখতে পাবে। নিউ ব্যাচের মধ্যে আমাদের ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, পিএসসি মিসলেনিয়াসের ব্যাচ রয়েছে, আপকামিং পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার জন্য কিন্তু নতুন ফাউন্ডেশন ব্যাচ। এছাড়া আরো অনেক ব্যাচ অ্যাভেলেবেল আছে, যদি প্রয়োজন মনে করো অবশ্যই তোমরা আমাদের ব্যাচে জয়েন করতে পারো। তো আমরা শুরু করছি আজকে এমসিকিউ প্র্যাকটিস। প্রথম প্রশ্ন স্ক্রিনে, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কোন তারিখে পালিত হয়? প্রত্যেকে অ্যান্সার করবে। কোশ্চেন নাম্বার 1, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালিত হয়? 5ই সেপ্টেম্বর, 16ই সেপ্টেম্বর, 8ই সেপ্টেম্বর, 9 সেপ্টেম্বর। সঠিক উত্তর কি হবে এখানে? তো 5ই সেপ্টেম্বর আমরা জানি জাতীয় শিক্ষক দিবস পালিত হয়। 8ই সেপ্টেম্বর সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি। 16ই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস পালিত হয়। 5ই সেপ্টেম্বর আমাদের জাতীয় শিক্ষক দিবস পালিত হয়। কোশ্চেন নাম্বার 2, 1929 সালে, কোশ্চেন নাম্বার 2 বলছে ইতিহাস থেকে, 1929 সালে কংগ্রেসের ঐতিহাসিক লাহোর অধিবেশনের প্রেসিডেন্ট কে ছিলেন? সভাপতি কে ছিলেন 1929 সালের কংগ্রেসের লাহোর অধিবেশনের? সঠিক উত্তর কি হবে বলো? প্রত্যেকেই যারা কানেক্ট আছে, অপশন এ বলছি মহাত্মা গান্ধী, অপশন বি সুভাষ চন্দ্র বসু, অপশন সি মতিলাল নেহেরু, অপশন ডি জওহরলাল নেহেরু। তো এখানে রাইট অ্যান্সার কি হবে? অপশন ডি জওহরলাল নেহেরু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। তো মহাত্মা গান্ধী একবার জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন 1924 সালে কংগ্রেসের লাহোর বেলগাঁও অধিবেশন, জাতীয় কংগ্রেসের লাহোর বেলগাঁও অধিবেশনে একবারই সভাপতি হয়েছিলেন মহাত্মা গান্ধী। জওহরলাল নেহেরু টোটাল 3 বার সভাপতি হয়েছিলেন জাতীয় কংগ্রেসের। সুভাষচন্দ্র বোস 2 বার, এবং সুভাষচন্দ্র বোস 1938-এ প্রথমবার হয়েছিলেন হরিপুরা কংগ্রেস অধিবেশনে, এবং 1939 সালে ত্রিপুরী কংগ্রেস অধিবেশনে তিনি সভাপতি হন, এবং সেবার কিন্তু ভোট হয়। প্রথম নির্বাচিত সভাপতি কংগ্রেসের মধ্যে সুভাষচন্দ্র বোস। কোশ্চেন নাম্বার 3, কে দ্বিতীয়বারের জন্য ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন? রাজেন্দ্র প্রসাদ, সর্বপল্লী রাধাকৃষ্ণন, ভিভি গিরি, শঙ্কর দয়াল শর্মা। দ্বিতীয়বারের জন্য, তো আমরা জানি ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তিনি 1950 সালে 26শে জানুয়ারি রাষ্ট্রপতি হয়েছিলেন, এবং ভারতবর্ষের প্রথম নির্বাচন হয় 1951-52 জুড়ে, এবং 52 সালে তিনি আবার রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন, এবং পরবর্তীবার তিনি আবারও রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিলেন। ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তিনি যদি আমরা দেখি 1950 থেকে 1962 পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন। এটা কিন্তু দ্বিতীয় রাষ্ট্রপতি নয়, দ্বিতীয়বারের জন্য বলা হয়েছে। যদি বলো দ্বিতীয় রাষ্ট্রপতি কিন্তু সর্বপল্লী রাধাকৃষ্ণন 1962 থেকে 67 তিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন। দ্বিতীয় নয়, কিন্তু দ্বিতীয়বারের জন্য। প্রশ্ন নাম্বার 4, অপথ্যালমোলজিস্ট কথাটি কিসের সঙ্গে সম্পর্কিত? হার্ট, চোখ, গ্রন্থি, ফুসফুস। তো এখানে আমরা সঠিক উত্তর কি করব বলো? অপথ্যালমোলজিস্ট, অর্থাৎ এখানে আমরা জানি যে যারা চোখের চিকিৎসা করে, চোখের ডাক্তার অপথ্যালমোলজিস্ট বলা হয়। হার্ট চিকিৎসক তাদেরকে আমরা কার্ডিওলজিস্ট বলে থাকি। কোশ্চেন নাম্বার 5 বলছে ফুটবল বিশ্বকাপের নাম কি ছিল 1930 থেকে 70 এই সময়? জুলস রিমেট কাপ, ফিফা কাপ, ম্যাগনাস ওপাস, জুলে ভান কাপ। তো 2026 সালে এবছরই আছে ফিফা ফুটবল বিশ্বকাপ।
ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপ এবছরে আছে ইউএসএ, কানাডা, মেক্সিকো, 3টে দেশ আয়োজক দেশ। জুন মাসেই শুরু হবে, এটা তোমার মে মাস, পরের মাসেই রয়েছে ফুটবল বিশ্বকাপ। চলো, তো এখানে উত্তর হবে জুলস রিমেট কাপ, 1930 থেকে 70 সালে নামটা এটাই ছিল। নিম্নলিখিত গুলির মধ্যে কোনটির একক হচ্ছে কুরি? কুরি কিসের একক? তেজস্ক্রিয়তা, তাপমাত্রা, তাপ শক্তি। কুরি হচ্ছে তেজস্ক্রিয়তার সিজিএস একক। সিজিএস একক হচ্ছে কুরি। তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে বেকারেল। তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে বেকারেল। তাপমাত্রা সিজিএস একক কি বলতো? তাপমাত্রা সিজিএস একক হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড, আর এসআই একক হচ্ছে কেলভিন। কেলভিন। তাপের সিজিএস একক কি? ক্যালোরি, এসআই একক জুল। শক্তির সিজিএস একক আর্ক, এসআই একক জুল। পরবর্তী কোশ্চেনে আসবো, কোশ্চেন নাম্বার 7। শি ইউকি গ্রন্থটি কার লেখা? শি ইউকি গ্রন্থটি কার লেখা? হিউয়েনসাং, আলবেরনি, ফাহিয়েন, ইবন বতুতা। সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 7, এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষা আসে। শি ইউকি গ্রন্থটি কার লেখা? হিউয়েনসাং লেখা গ্রন্থের নাম কি হবে? অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে হিউয়েনসাং, চৈনিক পর্যটক, চীন দেশ থেকে তিনি আসেন। হিউয়েনসাং কার সময় ভারতে আসে বলো? হিউয়েনসাং কার সময় ভারতে আসে? তিনি আসে হর্ষবর্ধনের সময়। পশুপতি বংশের রাজা হর্ষবর্ধনের সময় তিনি ভারতে এসেছিলেন। হর্ষবর্ধনের সময় তিনি আসেন। হিউয়েনসাং তিনি হচ্ছে চীন দেশ থেকে এসেছিলেন, চৈনিক পর্যটক। আলবেরনি লেখা গ্রন্থের নাম কি? কিতাবুল হিন্দ বা কিতাবুল তহকিক হিন্দ বা কিতাবুল হিন্দ, তার লেখা বইটির নাম কিতাব উল হিন্দ। তিনি আসেন 1017 সাল নাগাদ ভারতে আসে, গজনী সুলতান মাহমুদের সময়কালে, আক্রমণের সময়। ফাহিয়েন আসে কার সময়? ফাহিয়েন লেখা গ্রন্থের নাম কি? ফোকুওকি। ফোকুওকি এটা হচ্ছে ফাহিয়েনের লেখা বই। ফাহিয়েন আসে কার সময়? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় তিনি আসেন। গুপ্ত বংশীয় রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় তিনি আসেন। গুপ্তের সময় এসেছিলেন ফাহিয়েন। ইবন বতুতা তার লেখা গ্রন্থের নাম কি? কিতাবুল রেহেলা। এই বইগুলো কিন্তু পরীক্ষা আছে, যেগুলো আমি লিখছি। কিতাবুল রেহেলা বইটি লেখা হচ্ছে ইবন বতুতা। কিতাবুল রেহেলা ইবন বতুতা। ইবন বতুতা আসে মরক্কো থেকে এবং তিনি এসেন মোহাম্মদ বিন তুগলকের সময় এসেছিলেন। মোহাম্মদ বিন তুগলক তার সময় এসেছিলেন ভারতে, তিনি এসেছিল মরক্কো থেকে। ফাহিয়েন চীন দেশ থেকে এসেছিল, চীনা পর্যটক। হিউয়েনসাং চীন দেশ থেকে এসেছিলেন। ইবন বতুতা হচ্ছে মরক্কো। ইবন বতুতা হচ্ছে মরক্কো থেকে এসেছেন। তাহলে এখানে ফাহিয়েন হলো ইবন বতুতা। আলবেরনি বর্তমান উজবেকিস্তান, তার যে জন্মস্থান উজবেকিস্তানের খোয়ারজিমের, তিনি হচ্ছে জন্মগ্রহণ করেছিলেন আলবেরনি। তো এই যে নামগুলো আছে এগুলো তোমরা মনে রাখতে হবে, পরীক্ষায় আসে। কোশ্চেন নাম্বার 8, নিচের গ্যাসগুলির মধ্যে কোন গ্যাসটি নীল শিখায় জ্বলে? কোন গ্যাসটি যখন জ্বলে তখন শিখাটা নীল রঙের হয় বলো? কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, হাইড্রোজেন নাকি সালফার ডাই অক্সাইড? এখানে সঠিক উত্তর কি হবে? নিচের গ্যাসগুলির মধ্যে কোন গ্যাসটি নীল শিখায় জ্বলে?
সঠিক উত্তর এখানে আমরা করব অপশন সি হবে হাইড্রোজেন। হাইড্রোজেন গ্যাস এটি আমরা জানি যে সব থেকে হালকা গ্যাস, স্বাদহীন, বর্ণহীন, গন্ধহীন একটি গ্যাস। যখন জ্বলছে তখন নীল শিখায় জ্বলছে। ঠিক আছে। বিভূতিভূষণ অভয়ারণ্য কোথায় অবস্থিত? বিভূতিভূষণ অভয়ারণ্য এটি আমাদের কোন জেলায় অবস্থিত? নদিয়া, জলপাইগুড়ি, দক্ষিণ 24 পরগনা নাকি উত্তর 24 পরগনা? কোশ্চেন নাম্বার 9, বলো কি হবে এখানে সঠিক উত্তর? বিভূতিভূষণ অভয়ারণ্য এটি কোথায় অবস্থিত? এটি উত্তর 24 পরগনা অবস্থিত। অপশন ডি। সজনেখালি অভয়ারণ্য কোথায়? দক্ষিণ 24 পরগনায়। নদিয়ায় আছে কি বলতো? আচ্ছা, কোশ্চেন নাম্বার 10, কোল গ্যাসের মধ্যে কোন গ্যাস থাকে? কোল গ্যাস এটা মূলত জ্বালানিতে ব্যবহার করা হয়। এই কোল গ্যাস এর মধ্যে কোন কোন গ্যাস থাকে তোমাকে বলতে হবে। অপশন এ বলছে হাইড্রোজেন, মিথেন, কার্বন মনোঅক্সাইড। অপশন বি হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন মনোঅক্সাইড। অপশন সি হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন। অপশন ডি হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন মনোঅক্সাইড। তো এখানে আমরা সঠিক উত্তর কোনটি করব? সঠিক উত্তর হয়ে যাবে অপশনে হাইড্রোজেন, H2, CH4, মিথেন, তার সঙ্গে কার্বন মনোঅক্সাইড। এই গ্যাসগুলোর একসঙ্গে মিশ্রণকে আমরা বলি কোল গ্যাস। বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গটা কেমন হয়? তির্যক হয়, অনুদৈর্ঘ্য হয়, তড়িৎচুম্বকীয় হয় নাকি সমবর্তন হয়? বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ কেমন হয়? তো সাধারণত তরঙ্গ একটা হতে পারে ঢেউ খেলানো হতে পারে, আর একটা হতে পারে তোমার একটা স্প্রিং টেনে ছেড়ে দাও, এরকম যে আপ ডাউন করে দৈর্ঘ্য বরাবর কম্পিত হয়, তো সেটা হতে পারে। অর্থাৎ তরঙ্গকে আমরা দুটো ভাগে এখানে ভাগ করে, একটা তির্যক বা অনুপ্রস্থ, প্রস্থ বরাবর কাঁপে, আর একটা দৈর্ঘ্য বরাবর কম্পিত হয়, সেটাকে আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ বলি। শব্দ তরঙ্গ এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, আলোক তরঙ্গটা হচ্ছে তির্যক তরঙ্গ। ওকে, অপশন বি এখানে সঠিক উত্তর হবে। আকবর, মুঘল সম্রাট আকবর দিন-ই-ইলাহি এটি কবে প্রচার করেছেন? কত সালে এটা প্রচার করেন? দিন-ই-ইলাহি একটি নতুন ধর্মমত। এটি কিন্তু মুঘল সম্রাট আকবর চালু করেছিলেন, একটি নতুন ধর্মমত। প্রত্যেকে বলবে যে এটি আকবর চালু করেন কোন সালে? 1575, 1582, 1587 নাকি 89? সঠিক উত্তর এখানে হবে অপশন বি, 1582 সালে। দিন-ই-ইলাহি এর মধ্যে একজন হিন্দু এই ধর্মমত গ্রহণ করেছিলেন, সেটা হচ্ছে বীরবল। মনে রাখবে, বীরবল তার সভাকবি ছিলেন। বীরবল এই ধর্মমত গ্রহণ করেন এবং বীরবলের প্রকৃত নাম কি বলতো? মহেশ দাস। এটা পরীক্ষায় দেয়, বীরবল গ্রহণ করেন। কোন ইতিহাসে আমরা কোনো মতে 25, 28 বা এরকম 70, 75, খুব বেশি হলে এরকমই মানুষ সেই ধর্ম গ্রহণ করেছিল। একমাত্র হিন্দু ছিল বীরবল। কোশ্চেন নাম্বার 3 বলছে কোন আইনে ভারতে খ্রিস্টান মিশনারিদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল? চার্টার অ্যাক্ট 1793, চার্টার অ্যাক্ট 1813, চার্টার অ্যাক্ট 1833 নাকি পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784? কোন আইনে ভারতে খ্রিস্টান মিশনারিদের প্রবেশের অনুমতি দেওয়া হয়
এবং খ্রিস্টান ধর্ম প্রচার শুরু হয়। তো এখানে আমরা সঠিক উত্তর কোনটি নেব প্রত্যেকে বলবে। সঠিক উত্তর অপশন বি হয়ে যাবে, চার্টার অ্যাক্ট 1813। এটা ছিল দ্বিতীয় সনদ আইন। এটা ছিল দ্বিতীয় সনদ আইন। তৎকালীন বাংলার গভর্নর জেনারেল ছিল লর্ড মিন্টো। আমরা ইতিহাসের দুটো ক্লাস নিয়েছি, বাংলার গভর্নর, ভারতের গভর্নর জেনারেল, এই যে পদগুলো ছিল সেইগুলো নিয়ে আমরা ডিসকাস করেছি, তোমরা দেখবে। কোশ্চেন নাম্বার 14, দ্য ক্যালকাটা ক্রোমোজোম বইটি কার লেখা? দ্য ক্যালকাটা ক্রোমোজোম বইটি কার লেখা? অমিতাভ ঘোষ, অরুন্ধতী রায়, শোভা দে, বিক্রম শেঠ। সঠিক উত্তর এখানে কি হবে? দ্য ক্যালকাটা ক্রোমোজোম বইটির লেখক কে? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ, অমিতাভ ঘোষ। পরবর্তী কোশ্চেন বলছে যে কেন্দ্রীয় মন্ত্রিসভার কোন সদস্যকে রাষ্ট্রপতি বরখাস্ত করতে পারেন নিজের ইচ্ছা অনুযায়ী, প্রধানমন্ত্রীর সুপারিশ অনুযায়ী, লোকসভার সুপারিশ ক্রমে, নাকি লোকসভার অধ্যক্ষের সুপারিশ ক্রমে? কেন্দ্রীয় মন্ত্রিসভার কোন সদস্যকে রাষ্ট্রপতি বরখাস্ত যদি করতে চায় তাহলে সিস্টেমটা কি আছে প্রত্যেকে বলবে। সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি, প্রধানমন্ত্রীর সুপারিশ অনুসারে। প্রধানমন্ত্রী যদি সুপারিশ করে তবেই এটা পসিবল, তার আগে নয়। পরবর্তী কোশ্চেন স্ট্র্যাটেজিকে থেকে, উত্তর মেরু কে আবিষ্কার করেছেন? উত্তর মেরু কে আবিষ্কার করেন? ক্রিস্টোফার কলম্বাস, রোল্ড আমুন্ডসেন, কোপারনিকাস, নাকি রবার্ট পিয়েরি? তো বিভিন্ন আবিষ্কারকের মধ্যে এইগুলো আমরা ধরতে পারি, যেমন ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা যাওয়ার সমুদ্রপথ বা আমেরিকা আবিষ্কার করেন। ভাস্কো ডা গামা ভারতে আসার সমুদ্রপথ আবিষ্কার করেছেন। কোপারনিকাস সৌরজগৎ আবিষ্কার করেছেন। রবার্ট পিয়েরি উত্তর মেরু আবিষ্কার করেছেন। দক্ষিণ মেরু আবিষ্কার করেছেন রোল্ড আমুন্ডসেন নামক ব্যক্তি, দক্ষিণ মেরু আবিষ্কার করেছেন তিনি। কোশ্চেন নাম্বার 18, রেগুলেটিং অ্যাক্ট কত সালে পাস হয়? রেগুলেটিং অ্যাক্ট, এটা নিয়ে আমরা প্রশ্ন আলোচনা করেছিলাম, তোমরা যারা ক্লাস করেছো ইতিহাসের আমার সেখানে পেয়ে যাবে। রেগুলেটিং অ্যাক্ট, এই অ্যাক্ট প্রণয়ন হয়েছিল কত সালে? 1883, 1784, 1774, নাকি 1773? রেগুলেটিং অ্যাক্ট 1773 সালে পাস হয়। কোশ্চেন নাম্বার 19 বলছে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটির জলের দ্রাব্যতা তাপমাত্রা বাড়ালে কমে? চিনি, খাদ্য লবণ, কলিচুন, নাকি সোডা? সঠিক উত্তর কি হবে? কোনটির জলের দ্রাব্যতা তাপমাত্রা বাড়ালে কমে? সঠিক উত্তর কি হবে এখানে? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন নাম্বার সি, কলিচুন। দেখো কিছু কিছু তোমার পদার্থ আছে যেগুলো জলে দিলে তাপ উৎপন্ন করে, বিক্রিয়া করে তাপ উৎপন্ন হয়। সেক্ষেত্রে তাপমাত্রা যত বাড়াবে দ্রাব্যতা তত কমবে। এবার তুমি যদি চিনি, খাদ্য লবণ এইগুলোর কথা বলো, এইগুলো যত উষ্ণতা বাড়াবে এদের দ্রাব্যতা বাড়বে, অর্থাৎ বেশি পরিমাণ দ্রবীভূত হবে। একটা নির্দিষ্ট গ্রাম জলের মধ্যে তুমি ধরো 50 গ্রাম চিনি দিয়ে চিনিটাকে কিছু চামচ দিয়ে সেটাকে একটু নাড়াচাড়া করছো, দেখবে চিনিটা আর নেই, দেখা যাচ্ছে না, চিনিটা গুলে গেছে বা দ্রবীভূত হয়ে গেছে। 50 গ্রামের জায়গায় যদি একটু বেশি দাও, ধীরে ধীরে বাড়াচ্ছ, 100 গ্রাম দিলে দেখবে আর গুলছে না। সেক্ষেত্রে তুমি যদি উষ্ণতা বাড়াও একটু, তোমার আগুনে গ্যাসে তুমি ধরো একটা পাত্রে 100 গ্রাম জলে 100 গ্রাম চিনি দিলে বা 500 গ্রামও যদি দাও, সেটা দেখবে কিছু সময় পরে দ্রবীভূত হয়ে গেছে। তো সেক্ষেত্রে উষ্ণতা বাড়ে, উষ্ণতা বাড়লে দ্রাব্যতা সাধারণত বাড়ে, কিন্তু কিছু পদার্থ যেগুলো জলের সঙ্গে বিক্রিয়া করে তাপ উৎপন্ন করে, যেমন কলিচুন, এই ক্ষেত্রে
ব্যতিক্রম ঘটনা আমরা দেখতে পাবো। কোশ্চেন নাম্বার 20, পণ্ডিত বিরজু মহারাজ কোন নৃত্যশৈলীর সাথে যুক্ত ছিলেন? পণ্ডিত বিরজু মহারাজ কোন নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত ছিলেন? চারুকলা, কথাকলি, ভারতনাট্যম নাকি কত্থক? কোশ্চেন নাম্বার 20, বলো এখানে সঠিক উত্তর কি হবে? বিরজু মহারাজ, লাচু মহারাজ। তো এই যে মহারাজ নামগুলো দেখবে বেশিরভাগ আমরা দেখব কত্থকের সঙ্গে যুক্ত। কত্থক যেটা বেশি জনপ্রিয় উত্তর ভারতে, আমাদের ভারতবর্ষের উত্তর ভারতে এই নৃত্যটা বেশি জনপ্রিয়। ভারতনাট্যমের জন্ম হয়েছে কোথায়? তামিলনাড়ুতে। কথাকলি হচ্ছে কেরলে উল্লেখযোগ্য। এগুলো ক্লাসিক্যাল ডান্সের মধ্যে পড়ছে। শম্ভু মহারাজ তিনিও কত্থকের সঙ্গে যুক্ত। কোশ্চেন নাম্বার 21 বলছে নদীর কোন গতিপথে অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি হয়েছে? অশ্বক্ষুর, ঘোড়ার খুরের মতো এরকম তোমার হ্রদ তৈরি হয়, অর্থাৎ নদী এঁকে বেঁকে চলছে এইভাবে, যেতে যেতে কোথাও কোথাও কি হয়, গতি যখন কমতে থাকে তখন বিচ্ছিন্ন হয়ে যায়, বদ্বীপ একটু জমে জমে মানে এখানে বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেটা এরকম হ্রদের আকার নেয়। তো এটা মূলত মধ্যগতিতে আমরা দেখতে পাবো। কোশ্চেন নাম্বার 22 বলছে জীবাশ্মের বয়স নির্ণয়ে ব্যবহৃত আইসোটোপটি হলো কি? হাইড্রোজেন 1, অক্সিজেন 18, কার্বন 14, ইউরেনিয়াম 235। জীবাশ্মের বয়স নির্ণয় করতে ব্যবহৃত আইসোটোপটি কি? আইসোটোপ সম্পর্কে তোমাদের ধারণা আছে। একই পরমাণু, ধরো কার্বন 12, কার্বন 14, পরমাণুতে প্রোটন সংখ্যা 6টা করেই আছে, প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা আলাদা, এদেরকে একে অপরের আইসোটোপ বলা হয়। যেমন কার্বনের দুটো আইসোটোপ আমরা দেখতে পাবো, হাইড্রোজেনের 3টে, 1H1, 1H2 এবং 1H3। হাইড্রোজেনের 3টে আইসোটোপ আমরা দেখতে পাই। সেক্ষেত্রে নিচে সবার দেখো এক আছে, প্রোটন সংখ্যা সবার সমান কিন্তু উপরে যেটা দেখছি ভর সংখ্যা সবার কিন্তু আলাদা, এদেরকে একে অপরের আইসোটোপ বলা হয়। একে অপরের আইসোটোপ আমরা বলছি। তো জীবাশ্মের বয়স নির্ণয় করতে কার্বন 14 অর্থাৎ এই আইসোটোপটি ব্যবহার করা হয়। অপশন সি এখানে সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 23, মেরিনা সমুদ্র সৈকত এটি কোথায় অবস্থিত? কোন রাজ্যে অবস্থিত? মেরিনা সি বিচ ভারতের মধ্যে দীর্ঘতম সি বিচ, দীর্ঘতম সমুদ্র সৈকত, এটা কোথায় অবস্থিত? বিশ্বের দীর্ঘতম সি বিচ হচ্ছে কক্সবাজার, বাংলাদেশ, এবং ভারতের দীর্ঘতম সি বিচ হচ্ছে তামিলনাড়ুতে মেরিনা সমুদ্র সৈকত। আরেকটা একই রকম নাম রয়েছে মেরিন ড্রাইভ সমুদ্র সৈকত, সেটি হচ্ছে মহারাষ্ট্রে আছে। পশ্চিমবঙ্গে দীঘা আছে, মন্দারমণি, জুনপুট, এগুলো উল্লেখযোগ্য সমুদ্র সৈকত আছে। কোশ্চেন নাম্বার 24, এপিকালচার কোন বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত? ফুল চাষ, রেশম চাষ, কেঁচো প্রতিপালন নাকি মৌমাছি প্রতিপালন? এপিকালচার কোন বিষয়ের সঙ্গে রিলেটেড? বলো কি হবে এখানে সঠিক উত্তর? এপিকালচার এটি হচ্ছে মৌমাছি প্রতিপালন। কেঁচো প্রতিপালন এটাকে বলা হয় ভার্মিকালচার। রেশম চাষকে আমরা বলি সেরিকালচার। ফুল চাষ হচ্ছে ফ্লোরিকালচার। ফুল চাষ, সেরিকালচার রেশম চাষ, এপিকালচার মৌমাছি প্রতিপালন, কেঁচো প্রতিপালন ভার্মিকালচার। তো এরকম অনেক রয়েছে, পিসিকালচার মাছ চাষ, ওলেরিকালচার বাণিজ্যিকভাবে শাকসবজি চাষ, হর্টিকালচার উদ্যান পালন, পাশাপাশি আমরা দেখবো সিলভিকালচার বড় বড় বৃক্ষ প্রতিপালন, সেগুলো অ্যাকোয়াকালচার জলজ প্রাণী প্রতিপালন, পাল কালচার মুক্তা চাষ,
তো এইগুলো একই রকম, এইগুলো আমরা বহুবার ক্লাসে করিয়েছি, তোমরা একটু দেখে নেবে। কোশ্চেন নাম্বার 25, সাধারণত কোন উপাদান চুম্বকত্বের চাদর বা আস্তরণ তৈরিতে ব্যবহার করা হয়? তামা, সীসা, পিতল নাকি কাঁচা লোহা? তামা, সীসা, পিতল নাকি কাঁচা লোহা চুম্বকের চাদর বা আস্তরণ তৈরিতে ব্যবহার করা হয় বা ম্যাগনেটিক কিপার্স বা চুম্বকের রক্ষক হিসেবে ব্যবহার করা হয় কোন উপাদানটি? তো এখানে আমরা সঠিক উত্তর হবে অপশন ডি, কাঁচা লোহা। অপশন ডি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 26 বলছে নিম্নোক্ত কোন ধর্মীয় সংস্কার আন্দোলন ভারতীয় জাতীয়তাবাদকে প্রভাবিত করেছিল? এটা তোমরা হোমওয়ার্ক করবে। আমরা আজকের ক্লাস এখানে এন্ড করছি। টোটাল কোশ্চেন গুলোর মধ্যে তোমরা কত স্কোর করতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের সেশন এখানে এন্ড হচ্ছে। আমাদের ক্লাসগুলো পেতে দ্য ওয়ে অফ সলিউশন TWS একাডেমি ইউটিউব চ্যানেল অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। TWS একাডেমি অ্যাপে আমরা বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড কোর্স করাচ্ছি। যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা ব্যাচে জয়েন করতে পারো এবং ক্লাসগুলো করতে থাকো, পড়াশোনাটা কন্টিনিউ রাখো। তুমি যে পরীক্ষায় দাও না কেন তার সিলেবাসটা ফলো করতে হবে এবং রীতিমতো পড়াশোনা করতে হবে। ভালোভাবে তৈরি হও, নিশ্চয়ই তুমি সফল হবে। তো ধারাবাহিকতাটা রাখতে হবে। কবে পরীক্ষার ফর্ম ফিল আপ হবে, কবে পরীক্ষার ডেট দেবে সেই ভেবে বসে থাকলে হবে না। পড়াশোনাটাকে তোমার চালিয়ে যেতে হবে। প্রত্যেক দিন মিনিমাম 7 থেকে 8 ঘন্টা তুমি পড়াশোনা করার চেষ্টা করো। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা অবশ্যই বসো, তার বেশি হলে তো আরো ভালো। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, টাটা, বাই।